স্বল্প সময় প্রস্তুতির জন্য আপনারা সংগ্রহ করতে পারেন গ্রামার শিখুন মজার মজার টেকনিকে। মজার মজার টেকনিকে ভরপুর টাস্ক টু গেট এ পাস ইন ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ রাইটিং পার্ট লেখার দুর্দান্ত কৌশল। আর্থিক অবস্থার বিবরণীতে তুমি বস মাত্র 4টি অঙ্কে। হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সাজেশন, সেকেন্ড পেপার সাজেশন। বইগুলো যেভাবে সংগ্রহ করবেন, বিকাশ করবেন গ্রামীণ অথবা টেলিটক নাম্বারে। বিকাশ নাম্বারের শেষের 2টা ডিজিট সহ আপনার নাম, মোবাইল নাম্বার, কুরিয়ার পাঠানোর ঠিকানা লিখে মেসেজ করবেন। যেই নাম্বারে বিকাশ করবেন সেই নাম্বারে মেসেজ করে দেবেন। বই সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন। যে কোনো একটি নাম্বারে ফোন করতে পারবেন, যে কোনো নাম্বারে ফোন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা আমার রচিত হিসাব বিজ্ঞানের 500টি স্পেশাল বহু নির্বাচনী থেকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি প্রতিটি বহু নির্বাচনী কোথা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটি সম্পর্কে বলে দিব ব্যাখ্যা সহকারে, এবং আমি বোর্ডে যদি প্রয়োজন হয় বোর্ডে আমি লিখেও দেখাবো কোথা থেকে কী কী প্রশ্ন আসতে পারে। তো এই পর্বে, গত পর্বে আমরা 25 পর্যন্ত শিখেছিলাম, এই পর্বে আমরা 26 থেকে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, কারণ আপনারা অনেকেই যেটা করেন সেটা হচ্ছে এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলেন, কিন্তু পড়বেই যে সব কিছু হবে তা না, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে। যেহেতু মাত্র 500টি বহু নির্বাচনী, তাই না? 500 এই বহু নির্বাচনী আপনাকে অবশ্যই কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। আর এখানে সমস্ত প্রশ্নগুলো এবং ব্যাখ্যার যে তথ্যগুলো দেওয়া আছে সব উৎস নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে। তো সে পর্যন্ত আজকের সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কোথা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটিও দেখে নেবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা কার্সরের দিকে লক্ষ্য করব, অর্থাৎ মাউস পয়েন্টার যেখানে নির্দেশ করবে সেটা আমরা লক্ষ্য করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 নম্বরের প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের আর্থিক বিবরণী। আমি আবার বলছি, বাংলাদেশের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়? আচ্ছা, এখানে কোশ্চেনগুলো একটু বুঝতে হবে। দেখেন, এখানে হচ্ছে বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে, দেখেন আপনারা যদি স্বাভাবিকভাবে যে ভুলগুলো করে থাকেন সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছে। এখন কেউ যদি শুধুমাত্র এতটুকু মুখস্থ করে তাহলে কিন্তু হবে না। আমি আবার বলছি, এখানে বলছে বাংলাদেশের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়। তো এই সম্পর্কে আমি ব্যাখ্যায় যাচ্ছি এবং সেখান থেকে আলোচনা করে দেব এবং কোথা থেকে কীভাবে প্রশ্ন আসবে সেটা বলে দেব। ব্যাখ্যা দেখি। আর্থিক বিবরণীকে সর্বজন স্বীকৃত করার জন্য গ্যাপ অনুসরণ করা হয়। অর্থাৎ আমরা যদি এটা কিন্তু 25-এ আমরা আলোচনা করেছিলাম যে গ্যাপ কি, গ্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয়। এই জন্য বিগত যে পর্বটা আছে সেই পর্বটা অবশ্যই দেখে নেবেন, সেখানে গ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। গ্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয়, কোথায় প্রতিষ্ঠিত হয়, গ্যাপের ফুল মিনিং কি, গ্যাপ কে প্রণয়ন করেন, সবগুলো কিন্তু এতগুলো প্রশ্ন কিন্তু আমাদের গত 25-এ ছিল। তো 26-এ যেটা বলা হয়েছে তাহলে এটা আমরা আগেই শিখে পেয়েছি গ্যাপ সম্পর্কে বিস্তারিত। এখন যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে অনুসরণ করা হয় বিএফআরএস। এখন দেখেন প্রশ্নের সাথে মিল আছে, বাংলাদেশের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়? তাহলে এখানে পেয়ে গেলাম বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে অনুসরণ করা হয় বিএফআরএস। এখন আপনি বিএফআরএস মুখস্থ করে নেবেন, কিন্তু বিএফআরএস এর ফুল মিনিং জানেন না, পূর্ণরূপ জানেন না। তো পরীক্ষা আসবে বিএফআরএস এর পূর্ণরূপ কি, তো সেই জন্য এটাকেও মুখস্থ করে নিতে হবে। বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, একদম যেভাবে স্পেলিং আছে স্পেলিংটাও কিন্তু শিখে নিতে হবে। এরপরে দেখি কি বলা আছে। যদি এটি না থাকে প্রশ্নপত্রে, অনেক সময় আমি দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে এবং বিভিন্ন স্কুলের কোশ্চেনে যে অনেক সময় এই বিএফআরএস নাই, সেখানে দেওয়া আছে আইএফআরএস। তো যদি প্রশ্নপত্রে বিএফআরএস না থাকে সেক্ষেত্রে আইএফআরএস আপনারা ব্যবহার করবেন, কারণ বিএফআরএস এখানে দেয় নেই। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যে বিএফআরএস করে সেটার পরিবর্তে তারা ভুলে আইএফআরএস দিয়ে দিছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে আপনাদের, এটা আইএফআরএস কি করে? হ্যাঁ, আইএফআরএস হচ্ছে আন্তর্জাতিকভাবে, মানে আর্থিক বিবরণীকে প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অনুসরণ করে সেটা হচ্ছে আইএফআরএস, যেটা পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে আপনার ক্লিয়ার হবে। যদি বলা হয় আর্থিক বিবরণীর ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়, আমি আবার বলি আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে, আবার আমি বলি প্রস্তুতের কথা যদি থাকে,
আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে কোনটি গ্রহণ করা হয় বা কোনটি অনুসরণ করা হয়, তাহলে হবে IFRS। আর যদি বলা হয় বাংলাদেশে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে কোনটা, তখন হবে BFRS। আমি অবশ্যই মনে হয় ক্লিয়ার করতে পারছি, না বুঝে অবশ্যই যে কত নম্বরটা বুঝে নেয়, অর্থাৎ 26 যদি না বুঝেন 26টা লিখে আমাদের কমেন্টস করতে পারেন, আমি আবার এটার উপরে বিস্তারিত কমেন্ট বক্সে আলোচনা করে নিব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল এখানের ব্যাখ্যা। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি কোনটা, তাই না? আচ্ছা, এবার 27 নম্বর আমরা আলোচনা করব। 27-এ কি দেওয়া আছে বাবা, দেখেন এখানে বলা আছে বাংলাদেশে হিসাব বিজ্ঞানের পেশাগত সংগঠন কোনটি। এখানে বলছে বাংলাদেশের হিসাব বিজ্ঞানের পেশাগত সংগঠন। তো প্রিয় শিক্ষিত, পেশাগত সংগঠন অনেক আছে, তো বাংলাদেশের যেটা সেটা বেশি পড়তে হবে, কারণ এটা থেকেই বাংলাদেশের প্রশ্নগুলো হয়। তো আমরা একটু ব্যাখ্যা থেকে জেনে নিই। ব্যাখ্যা: বাংলাদেশে হিসাব বিজ্ঞানের পেশাগত সংগঠন হলো ICAB। আমি আবার বলছি ICAB, যার পুনরূপ হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা হচ্ছে পুনরূপ। তাহলে এটা সম্পর্কে এখন আমাদের বিস্তারিত জানতে হবে, তাই না? তাহলে বিস্তারিত জানা বলতে এটার কত সালে প্রতিষ্ঠিত হয়, 1973 সালে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কোশ্চেন আসতে পারে ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়। এখন আপনি তো বলবেন যে বাংলাদেশের পেশাগত সংগঠন হিসাব বিজ্ঞানের প্রশ্ন ICAB, কিন্তু এটা কত সালে প্রতিষ্ঠিত সেটা পড়বেন না, তাহলে আপনার মার্কসটা অবশ্যই আপনার কি হবে, যোগ হবে না। তো আপনাদের যেটা আমি বলছি, আমাদের এখানে প্রত্যেকটা দেখবেন টপিক্স বেস, প্রত্যেকটা বহু নির্বাচনী যেটা দেখবেন সেটা হচ্ছে একটা টপিক্সের বিস্তারিত আলোচনা, অর্থাৎ যত হিসাব বিজ্ঞানের টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ। তো বলা হয়েছে এটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। এখন বলা হয়েছে ICAB থেকে যে সমস্ত ডিগ্রি দেওয়া হয়, CAT, ACCA, FCCA ডিগ্রি প্রদান করা হয়। এখন আপনি এটাও জানবেন যে ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এখান থেকে যে সমস্ত ডিগ্রিগুলো দেয় সেগুলো আপনি জানবেন না। কিন্তু আমি অনেক কলেজে দেখছি এভাবে আসছে যে CAT ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান বা কোন সংগঠন, তো ICAB, সুতরাং এটা মুখস্থ করে নিতে হবে। এভাবে আপনার এগুলোর যে তথ্যগুলো দেওয়া আছে সেটা মুখস্থ করবেন। এখন অনেক সময় আসতে পারে এই যে CAT, এটার পূর্ণরূপ কি, এটাও কিন্তু অনেক কলেজ আসছে, এই জন্য আমি এটা পূর্ণরূপে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যেটা আসছে বা বিশ্ববিদ্যালয়, কলেজে এবং বোর্ডে আসছে সেটাই আমি বিস্তারিত যেভাবে আসছে সেগুলো আলোচনা করছি। CAT সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, এটা হচ্ছে CAT এর পূর্ণরূপ। এখন আসতে পারে যে ICC এর পূর্ণরূপ কি, ICC এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, যেটা আবার 1904 সালে প্রতিষ্ঠিত হয়, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আসতে পারে FCCA কি, এটা হচ্ছে থ্রিও অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের এই বিস্তারিত ব্যাখ্যা, এতটুকু মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে যে কোশ্চেনটা আমরা সলভ করবো সেটা হচ্ছে 28 নম্বর। তো 28 নম্বর কোশ্চেনটা আগে আমি একটু কাভার করে দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল যে হিসাব সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থার নাম কি। এখন দেখেন কোশ্চেনটা কি, হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি, এই যে নিয়ম নীতি প্রণয়ন করেন, এই যে প্রণয়নটা করেন সেটা কে, এভাবে প্রশ্ন আসতে পারে। আবার এটা আসতে পারে কোন দেশের, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু একটা লাইন থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন খুঁজে পাচ্ছি। তো এখন দেখি এখানে আছে FASB, আছে IASB, APB, ঘ IASC। তো আমরা এখন অ্যান্সারটা জানবো ব্যাখ্যার মাধ্যমে। হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থার নাম FASB। এখন আপনারা যদি 25-এ অথবা 26-এর কোশ্চেনটা একটু দেখেন, তাহলে যারা আমাদের এই শিটগুলো স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন এখান থেকে, তারা দেখবেন, এখন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই যে FASB সম্পর্কে কি বলা আছে, এখানে বলছে নিয়ম নীতি প্রণয়ন সংক্রান্ত, অর্থাৎ তারা নিয়ম নীতি প্রণয়ন করেন। এখন গ্যাপ হচ্ছে যে গ্যাপের যে আলোচনা সেটার সাথে এটার সাথে মিল আছে, আমি কিন্তু বলছিলাম যে পরবর্তী ভিডিওতে পাবেন। তো দেখেন এখানে বলা আছে তাহলে নিয়ম নীতি প্রণয়ন করেন কে, FASB, এবং এটা কোথায়, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সংস্থাটা কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে FASB কি করে নিয়ম নীতি প্রণয়ন করে, তাহলে FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, যাহা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। একদম এই টাপগুলো কিন্তু বেশি মুখস্থ করবেন, কত সালে প্রতিষ্ঠিত হয়, পূর্ণরূপ কি, ঠিক আছে। IASB এর পূর্ণরূপ হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। অনেক সময় আসতে পারে IASB এর পূর্ণরূপ কি, এটা আসছে, তো এটাও আপনাকে পুরো স্পেলিং সহ জানতে হবে। তারপরে আসছে APB এর পুনরূপ কি, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, যেটা 1959 সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাকেটে যে সালটা দেওয়া থাকবে এটা প্রতিষ্ঠিত সাল। তারপর আছে IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি, যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়।
তো এটাই আজকের ব্যাখ্যা। এখান থেকে আমরা যে তথ্যগুলো পাবো প্রায় 15 থেকে 20টি প্রশ্ন আসতে পারে এই 28 নম্বর প্রশ্নটি থেকে। তো আমি এগুলো আলোচনা করছি, আপনারা অবশ্যই না বুঝে আমাকে কমেন্ট করে জানাবেন। 29 নম্বর প্রশ্নটা দেখি, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি এখানে বলা আছে যুক্তরাষ্ট্র, খ যুক্তরাজ্য, গ ইতালি, ঘ জার্মানি। তো আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, সাধারণত এখন যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে যে ধারণাটা সেটা বলছি। সাধারণত হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে, এটা আমরা সবাই জানি। আমি আবার বলছি, সাধারণত হিসাব বিজ্ঞানের উৎপত্তি ইতালিতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব বিজ্ঞানীগণ আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তন। অর্থাৎ এটা কিন্তু আপডেট একটা নিউজ, বা অনেকে জানেন না। যদি হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলে তাহলে ইতালি হবে, আর যদি বলা হয় আধুনিক হিসাব বিজ্ঞানের তাহলে এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকার যুক্তরাষ্ট্র আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তন করেন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে লাস্ট কোশ্চেনটা আমরা সমাধান করব, যেটা হচ্ছে 30 নম্বর কোশ্চেন। বাংলাদেশে গৃহীত হিসাবের আদর্শ মানকে কি বলে? আমরা বলি, এখানে একটু স্ক্রিনটা আমি লিখে দিচ্ছি। এখানে বাংলাদেশ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝে নিই। বাংলাদেশে গৃহীত হিসাবের আদর্শ মানকে কি বলে? তাই বাংলাদেশে গৃহীত হিসাবের আদর্শ মানকে কি বলে, এটা আমরা এখান থেকে নিব ব্যাখ্যা। বাংলাদেশে গৃহীত হিসাবের আদর্শ মানকে BAS বলে। BAS এর পুনরূপ হবো বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এটাই ছিল আজকের আমাদের লাস্ট কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্ব থেকে আমরা 30 পর্যন্ত সমাধান করব, পরবর্তী পর্বে 31 থেকে সমাধান করব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হবে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আহমেদ রুবেল স্যার, অক্সফোর্ড কমার্স কোচিং।